সংবিধান সংস্কার পরিষদ ও জুলাই সনদ নিয়ে নোটিশ বিরোধী দলীয় নেতার, ত্রুটিপূর্ণ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার আলোচনার সিদ্ধান্ত ডেপুটি স্পিকারের। হামরোগে শিশু মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রীর উদ্বেগ, স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শন জোরদারের নির্দেশ। বিদ্যুৎ সহ কয়েক মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন। জ্বালানি সংকট অনিবার্য চলছেই, তেল না পেয়ে নড়াইলে ট্রাক চাপায় পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগ, ট্রাক চালক গ্রেপ্তার। ডিজিএফআই এর সাবেক ডিজি মামুন খালেদ আর ১/১১ কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে ৭ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশি সহ ২২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু। ১২ জনই সুনামগঞ্জের। পরিবারগুলো তো শোকের মাতম। মানব পাচারকারীদের শাস্তির আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিরোধী দলীয় নেতার উত্থাপিত জুলাই সনদ ও সংস্কার অধিবেশন ডাকা নিয়ে নোটিশের ওপর আলোচনার জন্য মঙ্গলবার সময় নির্ধারণ করেছেন ডেপুটি স্পিকার। আইনমন্ত্রী আলোচনায় সম্মতি দিলেও স্বরাষ্ট্রমন্ত্রী সঠিক ধারায় উত্থাপনের অনুরোধ জানালে সংসদে উত্তাপ ছড়ায়। আহমেদ সরারের রিপোর্ট। দিনের কার্যসূচি অনুযায়ী তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্ব শেষে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তার দেয়া নোটিশের বিষয়ে কথা বলতে চান। এ সময় সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের পাল্টাপাল্টি বক্তব্যে সংসদে কিছুটা উত্তাপ ছড়ায়। বিরোধী দলের নেতার নোটিশ ৭১ বিধির আগে হবে না পরে হবে, এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। মাননীয় বিরোধী দলের রায়কে সম্মান দেখানো উচিত মাননীয় স্পিকার। পরে অবশ্য ৭১ বিধি আগে শেষ করে নোটিশের উপর আলোচনা সিদ্ধান্ত নেন স্পিকার। বিরোধী দলও তা মেনে নেয়। মাননীয় বিরোধী দলের নেতার প্রস্তাবটি ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শেষে মুলতবি প্রস্তাব উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। জাতির প্রত্যাশাকে পাশ কাটিয়ে এ ধরনের অচলাবস্থা সৃষ্টি করা কখনো কাম্য নয়। এমতাবস্থায় জনগুরুত্বসম্পন্ন বিষয় হিসাবে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন সংক্রান্ত আলোচনার জন্য মাননীয় স্পিকারের প্রতি সংসদ মুলতবি প্রস্তাব উত্থাপন করছি। আমার প্রস্তাব হচ্ছে সংসদ মুলতবি করে এই বিষয়ে আলোচনায় দেওয়া হোক। এরপর জুলাই সনদের প্রতি একমত জানিয়ে আইনমন্ত্রী আলোচনার জন্য সময় নির্ধারণের অনুরোধ করেন। আমরাও চাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হোক। আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ ধরে হেঁটে চলেছি। আমরা জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি ধারা উপধারা কিভাবে ধরে এগিয়ে চলেছি সেটা আমরা দেখাবো, যেমন সেই কারণে এই বইগুলো আপনাদের সামনে থাকা দরকার। অ্যাট দি সেম টাইম আমরা এটাও দেখাতে চাই ইতিমধ্যে জুলাই জাতীয় সনদের কোন কোন ধারা আপনারা লঙ্ঘন করেছেন সেটাও আমরা উপস্থাপন করতে চাই। এটা ডিবেট হওয়া প্রয়োজন। তবে মুলতবি নোটিশের বিধি ভুল হয়েছে দাবি করে এর বিরোধিতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি আপত্তিও তুলছি না, অনাপত্তিও তুলছি না, কারণ সেজন্য আপনার অনুমতি লাগবে, আলোচনা হবে। নোটিশটাই তো বৈধ হয় নাই। আপনি বৈধভাবে আগে নোটিশ দিতে বলেন, তারপরে আলোচনা হবে। আপনারা মাননীয় সংসদ সদস্য আপনারা বসেন দয়া করে। মাননীয় স্পিকার বসেন দয়া করে, বসেন। আপনি যদি এই বিধিতে 62-তে এই নোটিশটা গ্রহণ করেন তাহলে আপনাকে সংশোধিত আকারে গ্রহণ করতে হবে, অথবা আপনাকে বলতে হবে মাননীয় বিরোধী দলীয় নেতা আপনি 62 রুলসে আবার একটা নোটিশ দেন, কারেকশন করে দেন। এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট অফ অর্ডার। এখন এখানে তো বিরোধিতা করার কিছু নেই, আমি তো অপোজ করছি না। আপনার এভরি রাইট আছে নোটিশ দিয়ে সংশোধিত করার এবং আপনি অ্যালাউ করার। কিন্তু যে নোটিশটা এখন আমাদের সামনে আছে এই নোটিশটা হচ্ছে 68 রুলস অনুসারে নোটিশ। আপনি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আপনি দেখেন, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এখানে আধা ঘন্টা পাবেন। কোনটা আপনি ডিসাইড করবেন আপনার এখতিয়ার। এরপর ৩১ মার্চ দিনের কার্যসূচির শেষ আইটেম হিসেবে ২ ঘন্টা আলোচনার জন্য সময় ঠিক করে রুলিং দেন স্পিকার। আগামী ৩১শে মার্চ ২০২৬ তারিখ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে ২ ঘণ্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী নোটিশের বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইলে সংসদের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। আলোচনা যদি নির্ধারণ করতে চান তাহলে আপনাকে নোটিশটা একটু সংশোধন করে নিতে হবে, এটাই আমার বক্তব্য। মাননীয় মাননীয় স্পিকার আপনি এই বিধিতে মাননীয় সদস্য আপনারা বসুন।
সেটা আপনি আগে সংশোধন করেন। মাননীয় সদস্য, এটা তো culture মাননীয় হতে পারে না। সদস্যবৃন্দ আপনারা আপনি বসুন, ওনাদেরকে মাননীয় ভোট দিবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও আমরা বসুন। চাই না যে এখানে আমার কোনো ডিসিশন কেউ অলরেডি হ্যাজ বিন কিন্তু প্রনাউন্সড। আপনাকে তো কারেকশন করে দিতে হবে। পরে স্পিকার রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার জন্য ফ্লোর দিয়ে সংসদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি অধিবেশন ডেপুটি স্পিকারের সভাপতিত্বে শুরু হয়। অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শুভেচ্ছা বক্তব্য রাখেন। সোমবার বিকাল 3:30টায় সংসদের অধিবেশন আবার বসবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ঈদের পর আবারও শুরু হওয়া ত্রয়োদশ সংসদ অধিবেশনের আগে সরকারি ও বিরোধী দল আলাদা আলাদা বৈঠক করেছে। বৈঠকে স্বাস্থ্য খাতের সংকট নিরসনে স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হামরোগে শিশুদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। জুলাই সনদ, স্বাস্থ্যখাত সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক হওয়া উচিত নয়। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। রবিবার দুপুর 1:30টায় জাতীয় সংসদ ভবনে শুরু হয় সরকার দলীয় সংসদীয় সভা। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা। সভা শেষে চিফ হুইপ বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। হাম রোগে শিশুদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। হাসপাতালগুলো পরিদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। সভায় জুলাই সনদ, জ্বালানি তেল সহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য সমগ্র বাংলাদেশ ঘুরে এবং দুইজন মন্ত্রী তারা সপ্তাহে একদিন অফিস ইভেন বন্ধের দিনে হলেও তারা ঘুরে ঘুরে হসপিটালগুলো দেখবেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দেশের মানুষের যা করা দরকার তাই করবেন। জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে এখানে। জুলাই সনদ নিয়ে আমরা পার্লামেন্টে আলোচনা করব এবং আলোচনা করে জুলাই সনদের ব্যাপারে সিদ্ধান্ত হবে এবং সংবিধান সাপেক্ষে সংশোধন সাপেক্ষে যা হবার ইনশাআল্লাহ তাই হবে। জুলাই সনদ সহ অমীমাংসিত বিষয়গুলো সংসদীয় বিশেষ কমিটির সভায় চূড়ান্ত হওয়ার ইঙ্গিত দেন বিশেষ কমিটির সদস্যরা। জুলাই সনদটা আমরা কিভাবে পার্লামেন্টে প্লেস করব সেই বিষয়টিও আছে। সব বিষয় নিয়ে আজকে এই 24টা বিষয় আছে, এগুলো আলোচনা হবে। 2 দিন আমরা মিটিং করেছি। আজকে আশা করি সব বিষয়ে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো। তারপরে 2 তারিখে রিপোর্টটা পার্লামেন্টে প্রদান করা হবে। এরপরে আইন প্রণয়ন যেভাবে করতে হয় সেভাবে। এদিকে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হওয়া উচিত নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, এই অধ্যাদেশগুলি রয়েছে, ইউনিয়ন পরিষদও রয়েছে। এগুলো বিশেষ কমিটিতে যাচাই বাছাই হচ্ছে। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে স্থানীয় সরকারের নির্বাচন দলীয় প্রতীকে হওয়া উচিত না। রবিবার বিরোধী দলের সংসদীয় কমিটিরও বৈঠক হয়েছে। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জামাত ও এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা অংশ নেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের সময় মতো উপস্থিতি নিশ্চিতে বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সকাল 9টার কিছুক্ষণ পর তিনি সচিবালয়ে পৌঁছান। মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে না গিয়ে সরাসরি বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। সচিবালয়ে গিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এভাবে ভবনটির 6ষ্ঠ তলা পর্যন্ত মৎস্য ও প্রাণী সম্পদ, নারী ও শিশু বিষয়ক, প্রাথমিক ও গণশিক্ষা এবং পানি সম্পদ মন্ত্রণালয়ে পরিদর্শন করেন। এরপর 5 নম্বর ভবনে গৃহায়ন ও গণপূর্ত, 3 নম্বর ভবনে বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে বিভিন্ন ভবনে অবস্থিত অন্তত 8টি মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন শেষে ফিরে আসেন মন্ত্রিপরিষদ বিভাগে। এদিকে দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে কৃষক কার্ড সংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এতে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে না যাই তাহলে দেশকে দুর্নীতিমুক্ত করবে কে? এমন প্রশ্ন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 17তম এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই প্রজন্ম দুর্নীতির বিরুদ্ধে রুখে না দাঁড়ালে আগামী প্রজন্মের কোনো ভবিষ্যৎ থাকবে না। বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে সংশ্লিষ্ট সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত ও সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কেউ যদি আমরা এই দুর্নীতির বিরুদ্ধে এবং এই অনাচারের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ ঘোষণা না করি, যুদ্ধ যদি চেষ্টা না করি, যদি চেষ্টা অব্যাহত না রাখি, কার উপরে আমরা ছেড়ে দিয়ে যাবো আরেকজন করবে। লেট মি ট্রাই, লেট আস ট্রাই, লেট অল স্টার্ট আওয়ার অ্যাটেম্প্ট টু ইমপ্রুভ দিস সেক্টর। নাগরিকদের ইলেকট্রনিক হেলথ কার্ড দেওয়ার মাধ্যমে স্বাস্থ্যসেবায় সবচেয়ে বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত সরকারের। এই পদ্ধতিতে রোগীর চিকিৎসার বিস্তারিত থাকবে ই হেলথ কার্ডে। রোগীকে প্রাথমিক চিকিৎসার দায়িত্ব স্বাস্থ্যকর্মীর, তারাই নির্ধারণ করবে পরবর্তী বিশেষজ্ঞ চিকিৎসা সেবার পাশাপাশি হাসপাতালের সুবিধার বিষয়টি। বিশ্বজুড়ে এভাবে চিকিৎসা সেবা দেওয়ার এই পদ্ধতি বেশ কার্যকর বটে। এজন্য সরকার 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। এখানে আমরা আছি ওষুধের জন্য, কিন্তু আসি আবার ঘুরে যাই, ওষুধ নাই। আমি এখানে টিকার জন্য আসছি, আবার আয়রন ট্যাবলেট নিতে আসছি। আমি গরিব মানুষ, আমার কামলা দিয়ে ভাত খাই, পয়সা করি না, কেমন করি কি। আমি গর্ভবতী সেবার জন্য নিতে যাচ্ছি। এখানে সবকিছু ঠিকঠাক আছে, শুধু যন্ত্রপাতি নাই। একজন ডাক্তারের ব্যবস্থা করলে পরে আমার এই ইউনিয়নের মানুষের অন্ততপক্ষে সেবার একটা ব্যবস্থা হয়। সামান্য জ্বর, সর্দি, কাশিতে যারা বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর চিন্তা করছেন, তাদের এখন থেকে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেবে তৃণমূলের স্বাস্থ্যকর্মীরা। এই সেবা দিতে সরকারের পরিকল্পনা হচ্ছে দেশের সব নাগরিককে ই হেলথ কার্ডের আওতায় নেয়া। এই কার্ডে রোগীর সারা জীবনের চিকিৎসার তথ্য রেকর্ড থাকবে। চিকিৎসকরা সেই তথ্যকে ভিত্তি ধরে রোগীর চিকিৎসা শুরু করবেন। শুরুতে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবায় থাকবে স্বাস্থ্যকর্মীরা, আর গুরুতর অসুস্থ হলেই কেবল মেডিকেল কলেজ হাসপাতালের রোগীর চিকিৎসা দেওয়া হবে। সরকারের দায়িত্ব টারশিয়ারি সেন্টার বা জেলা হাসপাতাল ও মেডিকেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি নিশ্চিত করা। আমরা চাচ্ছি যে মেডিকেল কলেজ হাসপাতালটা একটা টারশিয়ারি সেন্টার, বিশেষায়িত চিকিৎসকরা সেখানে থাকবেন, বিশেষজ্ঞ চিকিৎসা দেওয়া হবে, সেই ধরনের আধুনিক যন্ত্রপাতি থাকবে। কিন্তু সেই জিনিসটা যথাযথ কাজে যেন ব্যবহার হয়। যাদের গুরুতর অসুখ বিসুখ হয়েছে তারা যেন সেই বিশেষ হাসপাতাল থেকে পায়। যার সহজেই একটা সহজ অসুখের কারণে সমস্যা হচ্ছে, তার ওই বড় হাসপাতালে আসারই প্রয়োজন নেই। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত বলছেন, প্রাথমিকভাবে একটি জেলাকে মডেল হিসাবে বিবেচনায় রেখে ই হেলথ কার্ডের কার্যক্রম শুরু করা হবে। ফেজ অনুযায়ী প্রথমে একটি জেলার উপজেলা ইউনিয়নের নাগরিকদের ই হেলথ কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে তা সারা দেশে বাস্তবায়ন করবে সরকার। ধরা যাক ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে, ওখানে গিয়ে সে চিকিৎসা নিল, ভালো হয়ে গেল, শেষ হয়ে গেল, তার ই সিস্টেমে তার রেকর্ড থাকলো সব। যদি তার আরও কমপ্লিকেটেড হয়, সে হয়তো জেলা হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে গেল, সেখানে এই ই কার্ড থাকার ফলে তার রেফারেল ঠিক মতো হচ্ছে। সে ওখানে গিয়ে নাম্বার বলার সাথে সাথে কম্পিউটারে ওই হসপিটালের স্টাফ দেখতে পাচ্ছে যে একে আসলেই রেফার করা হয়েছে অমুক ইউনিয়ন থেকে। তো এইটা গেল দ্বিতীয়টা, ইলেকট্রনিক রেফারেল সিস্টেমের মাধ্যমে পেশেন্ট রেফারেল সিস্টেমটাকে আমরা গাইড করি। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা তৈরি করবে স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালের বিভিন্ন কার্যক্রম মনিটর হবে হেলথ ম্যানেজমেন্ট সিস্টেমে। এই পদ্ধতিতে চিকিৎসক পদায়ন সহজ ও কার্যকর হবে বলেও মনে করছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই নৈরাজ্য চলছে পেট্রোল পাম্প স্টেশনে। গ্রাহকের কৃত্রিম সংকটের অভিযোগের প্রেক্ষাপটে পাম্প স্টেশনের কর্মকর্তারা বলছেন, কৃত্রিম চাহিদা তৈরি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তবে 2-1টি পাম্পে তেল বিতরণ অব্যাহত থাকলেও আজও বেশ কিছু স্টেশন সকাল থেকেই ছিল তেল শূন্য। এতে ভোগান্তিতে পড়েন তেলের ওপর নির্ভরশীল গ্রাহকরা। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। সকাল থেকেই বিভিন্ন পাম্পের বাইরে বাইক ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন। তবে স্টেশনে তেল না আসায় গ্রাহকদের চাহিদা মতো তেল দিতে পারছেন না পাম্প কর্তৃপক্ষ। ভিন্ন চিত্র আসাদ গেটের এই পাম্প স্টেশনের। কর্তৃপক্ষ বলছেন, জ্বালানি মন্ত্রীর বিশেষ সুপারিশেই মিলছে ডিজেল অকটেন। সিন্ডিকেট সব জায়গায়, ওই জায়গায় তেল নেই। সকালে এটা বন্ধ হয়ে যায়, শিকদার বন্ধ আছিল, তেল নেই।
কারণ আমরা সাধারণ লোক এই যে সকালে না খেয়ে আইছি অন্য সিরিয়াল আছে এই সবাই পাইছে আবার কয় টাকা দেয় আল্লাহ মাহবুদি জানে। উত্তরপাড্ডা থেকে এসে আমার সোনার বাংলা পাম্পে তেল নিতে হচ্ছে। আমার কথা হচ্ছে যে উত্তরপাড্ডাতে দুইটা পাম্প আছে, একটা হচ্ছে মক্কা পাম্প আর একটা আছে সিটিজেন পাম্প। দুইটা পাম্প থাকতে আমার কেন সোনার বাংলা আসাদকে এসে তেল নিতে হবে? এরকম যদি পর্যবেক্ষণ প্রতিদিনই হয় তাহলে তো রাস্তায় চিন্তা করতে হয় বাইক বিক্রি করে ফেলাবো। বাইক দিয়ে আর কি করবো, সাইকেল চালাবো, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ভোগান্তি তো এটা আমাদের এখন নিত্যদিনের সঙ্গে হয়ে গেছে, এখন কিছু করার নাই। দেশের যে পরিস্থিতি আমাকে মাইনেই চলতে হবে। যেহেতু পাশে জ্বালানি মন্ত্রীর বাসা, ওনারও একটু সুপারিশ আছে আমাদের জন্য, যেহেতু জ্যাম লেগে যায় অনেক, তো উনিও বলছে যে যদি সম্ভব হয় আমাদেরকে তুলনামূলক বেশি দেওয়ার জন্য। স্টেশনের মালিকরা বলছেন অনেক গ্রাহক চাহিদার তুলনায় বেশি তেল নিচ্ছেন। তবে অভিযোগ অস্বীকার করে গ্রাহকরা বলছেন পাম্প মালিকরাই তৈরি করছেন কৃত্রিম সংকট। সরকার আমাদের যতটুকু জানাইছে যে আমাদের তেলের সংকট নেই, কিন্তু এখন কৃত্রিম সংকটের কারণে যদি ভোগান্তিতে পড়তে হয় তাহলে কিছু করার নেই। যতটুকু চাইছি ততটুকু দিছে। আমার 1100 টাকার তেল ঢুকছে। না, আমাদের কোনো সংকট নাই, আমরা তেল আইতেছে, আমরা বিক্রি করতেছি। পাবলিক নিজেদের কৃত্রিম চাহিদা তৈরি করছে, অথবা কোথায় আমরা দেখছি অনলাইনে বিভিন্ন জায়গায় স্টক করছে, এটা সত্য। পাম্প স্টেশনের নৈরাজ্য ঠেকাতে সরকারের কথা মতো ট্যাগ অফিসারের দেখা না মিললেও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল স্টেশনগুলোতে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম আবারও দাবি করলেন ঈদ যাত্রায় স্বেচ্ছায় ভাড়া কম নিয়েছেন বাস মালিকরা। আর রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন নতুন সরকার হিসেবে সর্বোচ্চ চেষ্টা ছিল ঈদ যাত্রা নিরাপদ করার। কিছু ত্রুটি বিচ্যুতি থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলোতে আরও সুন্দর ব্যবস্থাপনার আশ্বাস দেন তিনি। রিপোর্ট মুহিবুল্লাহ মুহিবের। অতিরিক্ত ভাড়া, দীর্ঘ যানজট আর সড়ক দুর্ঘটনা সহ নানা ভোগান্তিতে শেষ হয়েছে ঈদ উৎসব। ঈদের ছুটি শেষে মানুষের ঈদ যাত্রায় ভোগান্তি নিয়ে মূল্যায়ন সভা করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলামের দাবি, আগের যে কোনো সময়ের তুলনায় এবার মানুষের ঈদ যাত্রা হয়েছে নির্বিঘ্ন। ফেরিতে ওঠার আগে সকল বাস যাত্রীকে বাস থেকে নামানো, ই টিকিটিং সেবা চালু এবং গণপরিবহনে জিপিএস স্থাপন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় সভায়। আমরা মনে করছি যে কোনো সময়ের চেয়ে 1.5 কোটি মানুষ নিরাপদে স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি। যদিও আমি বলছি যে 2-3টে দুর্ঘটনা আমাদেরকে ব্যথিত করেছে এবং আমাদেরকে যেটাকে বলা হয় ভারাক্রান্ত করেছে। আমরা বিআরটিএ, রোডস অ্যান্ড হাইওয়ে অথরিটি সব কিছু মিলে আমরা তাৎক্ষণিকভাবে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা তথ্যপত্র কালেক্ট করি। সেখানে এবার আপনার মৃত্যুর সংখ্যা হচ্ছে রোড দুর্ঘটনা, রোড, সড়ক এবং নৌপথে যে দুর্ঘটনাটা ঘটেছে 170 জন। আপনি 11 দিনে গত বছর যে নিহত ছিল সেটা হলো 187 জন। আমি এই পরিসংখ্যান দিয়ে এটা তুলনা করতে চাচ্ছি না, কোনো মৃত্যুই কাম্য না, আমি প্রথমে বলেছি। রেলওয়ে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের মূল্যায়ন ভিন্ন। ভুল ত্রুটি থেকে শিক্ষা নিতে চান তিনি। জানান, আগামীর ঈদযাত্রা নিরবিচ্ছিন্ন করতে এখন থেকেই উদ্যোগ নেয়ার কথা। আমরা এবার আসলে চেষ্টা করেছি, আমরা নতুন এসেছি, তারপর আমরা সমন্বয় করার চেষ্টা করেছি, সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আপনারা আমাদেরকে অনেক ইনফরমেশন দিচ্ছেন যেগুলি আগামী দিনে আমাদের আরো বাস্তবায়ন করার জন্য সহজ হবে। আর এসি বাসগুলি নিয়ে আপনারা কথা বলছেন, আমরা এই ব্যাপারে বসে আগামী দিনে এই ব্যাপারগুলি কি করা যায় এগুলি আমরা দেখব। ইন্টেরিয়াম সরকারের কোনো শত্রু থাকে না, পলিটিক্যাল গভর্নমেন্টের জ্ঞাত অজ্ঞাত বহু শত্রু থাকে, বহু ইন্টারনাল কনফ্লিক্ট থাকে। একটা গোটা ভালো এক হাড়ির মধ্যে একটা চোনা দিয়ে দেওয়ার মতো, এগুলো সচেতন থাকবে। আমরা একসাথে থেকে বাংলাদেশ যদি সুষ্ঠুভাবে চলে, এই ইমেজটা আমরাই সবাই, আমিও আপনাদের বলছিলাম, এই চেঞ্জের জন্য আপনারা একটা স্টেক শুধু নিউজ করার জন্য না, এই 3টে কম্পোনেন্টের সাথে নিয়ে আমরা যেখানে ইরেগুলারিটি পাবো আমরা একসাথে মিলে অ্যাড্রেস করব। সরকারও তো চায় যে ব্যবস্থাপনা, আর চাঁদাবাজি, অনিয়ম, বিশৃঙ্খলা, এটার ব্যাপারে কিন্তু একটা পজিটিভ ডিসিশন হচ্ছে, দৃশ্যমান দেখবেন। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে নতুন পরিকল্পনার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। দীর্ঘ ছুটি শেষে আবারও কর্মব্যস্ত জীবনে নগরবাসী। রবিবার সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশন ঘিরে দেখা যায় ঘরমুখো মানুষের স্রোত। গত 19 মার্চ থেকে শুরু হওয়া ঈদের ছুটি ও 28 মার্চ পর্যন্ত সাপ্তাহিক ছুটির শেষ মুহূর্তে ট্রেনে করেই ঢাকায় ফিরছেন অনেকেই। পরিবারের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়ে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।
এবারের ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া কিংবা বড় ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়নি বলেও জানিয়েছেন তারা। আমি যে গ্রামের বাড়িতে গেছিলাম, আমার গ্রামের বাড়ি চট্টগ্রাম ফটিকছড়ি থানা। খুব সুন্দর, বউ বাচ্চা আত্মীয় স্বজন নিয়ে খুব সুন্দর ঈদ করছি। এই তো অনেক ভালো কাটছে। এবার অনেক দিন মানে লম্বা ছুটি ছিল, অবশ্য 2 দিন ছুটি নেওয়ার কারণে আরো প্রায় 12 দিন ছুটি কাটাইছে। এখন অনেক এনজয়েবল ছিল। ট্রেন যাত্রা নিয়ে এই বছর কোনো অভিযোগ নাই, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। নিরাপদভাবে আমরা আনন্দের সাথে ট্রেন যাত্রা করেছি। খুবই ভালো, আর যেহেতু বেশ অনেক দিনের ছুটি পেয়েছি তো খুব ভালোভাবে উপভোগ করতে পেরেছি আর কি সময়টা পরিবারের সাথে। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ এবং ১/১১ আলোচিত কুশীলব ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ৭ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ রবিবার এই আদেশ দেয়। এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ মামুন খালেদের বিরুদ্ধে গুমের অভিযোগ ও মাসুদ উদ্দিনের বিরুদ্ধে জুলাই হত্যার অভিযোগ এনে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। দুইজন দুষ্কৃতিকারী কর্মকর্তা, একজন মাসুদ উদ্দিন চৌধুরী, আরেকজন হচ্ছে মামুন খালেদ। আপনারা দেখেছেন ইতিমধ্যে তারা গ্রেফতার হয়েছে এবং তারা অন্য মামলায় পুলিশ হেফাজতে বা রিমান্ডে আছে। তাদের অতীতের যে কর্মকাণ্ড, তাদের বহু কর্মকাণ্ড আমাদের মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞায়িত অপরাধের মধ্যে পড়ে। 6 দিন সাগরে ভেসে থাকার পর গ্রিস উপকূলে ভূমধ্যসাগরে 18 বাংলাদেশি সহ অন্তত 22 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 12 জনের বাড়ি সুনামগঞ্জে। আরও 21 বাংলাদেশি সহ মোট 26 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বেঁচে ফেরা ব্যক্তিরা শনিবার গ্রিসের কোস্টগার্ডকে এসব তথ্য জানিয়েছেন। তারা উত্তর আফ্রিকা থেকে রাবারের নৌকায় করে সমুদ্রপথে ইউরোপ যাচ্ছিলেন। 21 মার্চ লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর শহর তবরুক থেকে নৌকাটি গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। যাত্রার সময় অভিবাসন প্রত্যাশীরা দিক হারিয়ে ফেলেন এবং 6 দিন খাবার ও পানি ছাড়াই সাগরে ভেসে থাকেন। বেঁচে ফেরা ব্যক্তিদের বক্তব্যের বরাত দিয়ে কোস্টগার্ড জানিয়েছে, মানব পাচারকারীদের একজনের নির্দেশে মরদেহগুলো সাগরে ফেলে দেওয়া হয়েছিল। এ ঘটনা 19 ও 22 বছর বয়সী 2 দক্ষিণ সুদানি নাগরিককে গ্রেপ্তার করেছে গ্রিস কর্তৃপক্ষ। তারাই মানব পাচারকারী বলে ধারণা করা হচ্ছে। অবৈধ পথে লিবিয়া থেকে সাগর পথে ইউরোপে যাওয়ার সময় যে 18 বাংলাদেশির মৃত্যু হয়েছে তাদের মধ্যে 12 জনের বাড়ি সুনামগঞ্জে। সুনামগঞ্জের বাড়ি বাড়ি চলছে শোকের মাতম। স্বজনহারাদের আহাজারিতে ভারী চারপাশ। সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলালের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পরিবারে সচ্ছলতা আনার স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিল অজানার পথে। মাঝ পথেই সাগরে বিলীন সব স্বপ্ন। ইউরোপ যাওয়ার পথে সলিল সমাধি হওয়া 18 জনের মধ্যে 12 জনের বাড়ি সুনামগঞ্জের বিভিন্ন এলাকায়। এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা। সুনামগঞ্জে পরিবারগুলোতে এখন শুধু শোকের মাতম। অভিযোগ, মোটা অঙ্কের টাকা নিয়ে দালাল চক্র তাদের সন্তানদের মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। কণ্ঠস্তব্ধ হয়ে গেছে। আজকে গ্রামের মানুষ মৃত ছেলেদের বাড়িতে ছুটাছুটি করছে, পরিবারের লোকজনকে সান্ত্বনা দিচ্ছে। আমিও এসেছি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। দাবি এটাই, আমাদের লাশের দরকার এবং টাকা, যেগুলো টাকা খরচ হয়েছে এগুলো পাওয়ার প্রয়োজন। তো বিশেষ করে আমার লাশের প্রয়োজন লাগে, লাশের দেখা দরকার। স্বজনরা জানান, দালালের মাধ্যমে ইঞ্জিন চালিত ছোট্ট একটি নৌকায় গাদাগাদি করে সবাইকে পাঠানো হয় ইতালির উদ্দেশ্যে। কিন্তু মাঝ সাগরে পথ হারিয়ে নৌকাটি দিক বিদিক ঘুরতে থাকলে এক পর্যায়ে খাবার ও পানীয় জলের সংকট দেখা দেয়। এভাবে 6 দিন অনাহার অর্ধাহারে থাকার পর মৃত্যু হয় 18 জনের। এক পর্যায়ে লাশ সাগরে ফেলে দিতে বাধ্য হন অন্যরা। সাগরের পানি খাইছে, এরপরে মারা গেছে। এবারে লাশ রাখা যান না, পানি ফলাইছে, গন্ধ ধরে লিছে, পচা গন্ধ লাগি তারা সাগরে ফলাই দিছে। এই রকমের খান্দা খাটি আর বাংলাদেশের কেউ না যাতে করে না। আর এইভাবে
ছেলে ফেলেরে আমরা কইতাম চাই না। এটা প্রশাসনে ভালো রকমভাবে একটা শিক্ষা দেওয়া হোক এই দলাল হলতে। মানব পাচার রোধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। এর মৃত্যুর খবর আমরা এটা নিশ্চিত করতে পেরেছি। আমরা এটা আমাদের কর্তৃপক্ষকে এবং বিভিন্ন সংস্থায় এটা ফরওয়ার্ড করতেছি এবং তাদের পরিবারের পক্ষ থেকে যদি কোনো কিছু থাকে সেটি আমরা পরে যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা যদি দরকার হয় তাহলে আমরা সেটা গ্রহণ করব। দালালদের বিচারের পাশাপাশি অবৈধভাবে ইউরোপ যাত্রা রোধে সচেতনতা সৃষ্টিতে সরকারের প্রতি আহ্বান সংশ্লিষ্ট সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, মানব পাচারে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার পথে নৌকায় বাংলাদেশিদের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গ্রিসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। জানান, গ্রিস সরকারের সহায়তায় জীবিতদের সুস্থ করে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। তিনি আরও বলেন, যারা এই মানব পাচার করে তারা লিবিয়ারও, সাথে বাংলাদেশীয় চক্র আছে। চক্রটি সবসময় বিভিন্ন দেশের নাগরিকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিপদে ফেলে, তাদের টাকা পয়সা নিয়ে যায়। যাত্রাপথে জাহাজে খাবার সংকটে মৃতদের সমুদ্রে ফেলে দেওয়ার ঘটনার নিন্দাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাস্তি হোক বা বাংলাদেশি আইনের শাস্তি হোক, তাদেরকে শাস্তি আইনে প্রথমে আনতে হবে। এবং আরও দুর্ভাগ্যজনক কি পরিমাণ এরা অমানবিক এবং ক্রিমিনাল হলে, এবং যখন এটা তারা হয়তো ভেবেছিল একদিন দুই দিনে তারা পার হয়ে যাবে, অমানবিক অবস্থায় তারা কিছু ওখানে লোকজন তার ওখানে যারা মারা গিয়েছিল তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। আমাদের মেইনলি আমাদের এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে বাংলাদেশি আমাদের যারা ওখানে তারা জীবনটা বেঁচে গেছে তাদের অবস্থা কি, তারা ক্যাম্পে কি অবস্থা আছে, তাদের আইডেন্টিফিকেশনটা আমাদের দরকার। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমী জানিয়েছেন, সরকার আগের মতো দেশি বিদেশি ঋণের বোঝা বাড়াবে না। কর ফাঁকি রোধের পাশাপাশি আগামী 3 মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনই সরকারের মূল লক্ষ্য বলে তিনি জানান। রবিবার রাজস্ব আহরণ বিষয়ক টাস্ক ফোর্সের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, তার সরকার উত্তরাধিকার সূত্রে ধসে যাওয়া অর্থনীতি পেয়েছে। এর উপর মরার উপর খাড়ার ঘা মধ্যপ্রাচ্য পরিস্থিতি। এরপরও মূল্যস্ফীতি বিবেচনায় আওয়ামী লীগ সরকারের মতো তেল গ্যাসের দাম না বাড়ানোর পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। অর্থ উপদেষ্টা জানান, সরকার কর ছাড়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায়। অপচয় কমাতে আগের গোষ্ঠীতান্ত্রিক কর সুবিধা বন্ধের উদ্যোগের কথা জানান তিনি। রাজস্বের হার না বাড়িয়ে আয় বাড়াতে 3টি টাস্কফোর্স কাজ করছে বলে জানান রাশেদ আল মাহমুদ তিতুমীর। কর আয় হার না বাড়িয়ে মোট অভ্যন্তরীণ সম্পদের পরিমাণ এমনভাবে বাড়ানো হচ্ছে যাতে অতীতে যে ঋণ করা, অর্থাৎ দেশীয় খাত থেকে ঋণ করা, সেইটাকে চেক দেওয়া হচ্ছে। দরিদ্র মানুষের যখন সংখ্যা বাড়ে তখন সরকারের মূল দায়িত্ব হচ্ছে সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা অনেকগুলো যুগান্তকারী পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছি। ন্যায় বিচার নিশ্চিতে কাজ করবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। দেশের 18তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার প্রথম কর্মদিবসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কথা জানান তিনি। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজের অঙ্গীকারও করেন নতুন অ্যাটর্নি জেনারেল। কোনো ভুয়া অপতথ্য যাতে প্রচার না হয় সে বিষয়ে সাংবাদিকদের পেশাদারিত্বের ভূমিকা বজায় রাখার উপর গুরুত্ব দিয়ে রুহুল কুদ্দুস কাজল বলেন, গণমাধ্যম কর্মীদেরও তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। এছাড়া দায়িত্ব নিয়ে প্রথম কর্মদিবসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জনগণের ন্যায় বিচার ও রাষ্ট্রের স্বার্থ রক্ষায় সার্বক্ষণিক কাজ করার প্রত্যয় জানান অ্যাটর্নি জেনারেল। আমি সুস্পষ্টভাবে পাবলিকলি ঘোষণা করতে চাই, আমার পেশাগত দায়িত্ব পালন করে এবং আমার সারা জীবনে কোনোদিন বিন্দুমাত্র অসততা ছিল না, এবং রেস্ট অফ মাই লাইফ নট অ্যাজ অ্যান অ্যাটর্নি জেনারেল আমি সারা জীবন সেই নীতিতে অটল থাকব। আমি যেহেতু সেই নীতিতে অটল থাকব, সুতরাং কোনো অন্যায়কারী কিংবা অভিযুক্ত ব্যক্তিকে কোনো সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি মনে করি যে সমস্ত অভিযোগ সেগুলো তদন্ত সাপেক্ষে এমন যদি কোনো ব্যক্তি সম্পর্কে পাওয়া যায় যারা ইতিমধ্যেই অফিসে কর্মরত আছেন, তাদের ব্যাপারে নিশ্চয়ই আমাদের যিনি বর্তমান আইনমন্ত্রী, নিয়োগকারী কর্তৃপক্ষ জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, তারও অভিজ্ঞতা রয়েছে, তিনিও অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি সেক্ষেত্রে সরকারকে, আইন মন্ত্রণালয়কে তাদের সম্পর্কে রিপোর্ট করব
যদি কোনো দুষ্ট ব্যক্তি এবং দুষ্ট চক্র থেকে থাকে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছ হবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রবিবার রাতে বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সিটি কর্পোরেশনের নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণার সময় তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের ভোট গণনায় ইঞ্জিনিয়ারিং করেছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচনেও তারা পক্ষপাতিত্ব করতে পারে। বলেন, সিটি কর্পোরেশন থেকে দেশের মানুষ নাগরিক সেবা পাচ্ছে না। সরকার ক্ষমতায় গিয়ে পক্ষপাতিত্ব করে সব সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে। এ সময় 5টি সিটি কর্পোরেশনের এনসিপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে ঢাকা দক্ষিণের প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উত্তরে আরিফুল ইসলাম আদিব। আগামী 6 মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে সরকারের প্রতি আহ্বান জানান এনসিপি নেতারা। আগামী 6 মাসের মধ্যে ধাপে ধাপে আমরা মনে করি সকল পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া সম্ভব, দিয়ে দেওয়া উচিত, এবং যারা প্রশাসক হিসেবে বসেছে তারা যাতে কোনোভাবেই সেই সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ না করে, এই ধরনের বিধিবিধান আসলে থাকা উচিত। এছাড়া নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের অধীনে আবার সিটি কর্পোরেশন নির্বাচন হলে সেই নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা এটা আমাদের মনে শঙ্কা আছে। কারণ এই নির্বাচন কমিশনের প্রতি যথেষ্ট অনাস্থা তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনে যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, বাংলাদেশে প্রায় 3 ঘন্টা ফলাফল সব কেন্দ্রে বন্ধ করে রাখা হয়েছিল। এখন স্থানীয় সরকার নির্বাচন তারা কীভাবে করবে, এবং যেই প্রধান নির্বাচন কমিশনাররা বিরোধী দলীয় এমপিদেরকে সংবিধান সংস্কার পরিষদের শপথ বাক্য পাঠ করিয়েছেন, এখন সেটাকে বলা হচ্ছে অসাংবিধানিক। ফলে নির্বাচন কমিশন যাতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে। মালয়েশিয়া সৌদি আরবে সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারকদের প্রধান সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রা। সিন্ডিকেটের মূল হোতাদের বিচারও চায় সংগঠনটি। রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে দাবি জানানো হয়। তারা বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বায়রার 3 থেকে 4 হাজার লাইসেন্সধারী সদস্য থাকলেও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী, সাবেক অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল সহ কয়েকজন মালয়েশিয়া ও সৌদি আরবে শ্রমবাজারে সিন্ডিকেট তৈরি করেন। তারাই নিয়ন্ত্রণ করতেন শ্রমবাজার। বাংলাদেশে শুধু মালয়েশিয়া না, কোন দেশে আর যেন কোনোদিন কেউ সিন্ডিকেট করার সাহস না পায়, সেই শাস্তি এই 111-এর কুশলক লেফটেন্যান্ট জেনারেল মাসুদের মাধ্যমে শুরু হবে। এবং এই সিন্ডিকেটের অন্যান্য যারা হোতা আছেন, প্রায় 100 জনের মতো আছেন, তাদের সবাইকে বিচারের আওতায় আনার জন্য আজকের এই অনুষ্ঠান থেকে, এই মানববন্ধন থেকে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, এই সেক্টরে যত বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি আছে এবং সকলেই যার যার যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে এবং আমাদের কর্মীদের ন্যূনতম যে খরচ, সেই ন্যূনতম খরচে যারা মালয়েশিয়া গমন করতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপন আহ্বান জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম বলেছেন, প্রতিটি নাগরিক যখন সমান অধিকার, ন্যায় বিচার ও মত প্রকাশের স্বাধীনতা ভোগ করবে, তখনই স্বাধীনতার মূল চেতনা পূর্ণতা পাবে। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন। উপাচার্য বলেন, স্বাধীনতার 50 বছরের বেশি সময় পার হলেও প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে এখনো ব্যবধান রয়ে গেছে। তাই বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিচালনা একটি দলগত দায়িত্ব। তিনি নিজেকে ফ্যাসিলিটেটর হিসেবে উল্লেখ করে বলেন, সবার অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা হবে। পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে বাজেট বরাদ্দ করবে সরকার। পাশাপাশি বিভিন্ন জাতীয় নীতিমালায়ও এ বিষয়টি গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে। রবিবার রাজধানীর শিশু একাডেমি সভাকক্ষে আয়োজিত এক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশে প্রতিদিন গড়ে 40টি শিশু পানিতে ডুবে প্রাণ হারায়। 1 থেকে 5 বছর বয়সী শিশু মৃত্যুর প্রধান কারণ পানিতে ডোবা। এটা এখন একটি জাতীয় সংকট হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকার বাজেটেও জাতীয় নীতিমালায় শিশুদের এই নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করতে বদ্ধপরিকর। সংলাপে জাতীয় সংসদ সদস্য, মন্ত্রণালয়ের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, সাংবাদিক ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা অংশ নেন।
এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালন হয়েছে ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন ITEC দিবস। রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমারের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে আলোচনা সভায় কর্মসূচির গুরুত্ব, দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হয়ে গেল MCC মাস MTV রেস চ্যালেঞ্জ 2026, যেখানে অংশ নেয় 200 উদ্যম সাইকেল প্রেমী। রাজধানীর প্রাণকেন্দ্র 300 ফিট পূর্বাচল রুটে দীর্ঘ 26 কিলোমিটারের এই চ্যালেঞ্জ সম্পন্ন হয়। প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল যুব সমাজকে একত্রিত করা এবং শারীরিক সুস্থতার প্রতি তাদের আগ্রহ বাড়ানো। এই ইভেন্টের টাইটেল স্পন্সর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আকিস বাইসাইকেল। তারা কেবল যুব সমাজের মধ্যে সাইকেল চালানোর উৎসাহ বাড়াচ্ছে না, বরং দেশীয় মানসম্মত সাইকেলকে বিশ্বমানের বাজারে রপ্তানির মাধ্যমে দেশের নামও উজ্জ্বল করছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের ধৈর্য, দক্ষতা এবং সাইকেল চালানোর প্রতিভা প্রদর্শন করে। আকিস বাইসাইকেল বিশ্বাস করে সাইক্লিং শুধু একটি খেলাধুলা নয়, বরং একটি সুস্থ, সচেতন ও শক্তিশালী সমাজ গঠনের একটি মাধ্যম। রাজধানীতে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ SCB এবং ওশান সেন্টারের প্রতিনিধিদের মধ্যে একটি উচ্চ পর্যায়ের সভা হয়েছে। SCB চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা ও টেকসই ব্লু ইকোনমি উন্নয়নে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। SCBর সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ বখতিয়ার ও ভাইস চেয়ারম্যান আতর রহমান খান সহ অন্যান্য পরিচালকরা এতে উপস্থিত ছিলেন। UN গ্লোবাল কম্প্যাক্ট অ্যান্ড লয়ার্স রেজিস্টার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ওশান সেন্টার্স বাংলাদেশ সহ উদীয়মান দেশগুলোর নিরাপদ ও টেকসই সমুদ্র অর্থনীতিতে একটি বহু অংশীজন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। চক্র সিজন 1-এর ভালো সাফল্যের পর আবারও দর্শকদের কাছে এলো আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ চক্র 2। 17 বছর আগে ময়মনসিংহের একটি পরিবারে 9 সদস্য আত্মহত্যা করেছিলেন। চাঞ্চল্যকর সেই ঘটনা থেকে নির্মিত হয়েছিল চক্র। এবার টান টান উত্তেজনায় নতুন রহস্য, নতুন অন্ধকার এবং আরও গভীর মানসিক দ্বন্দ্ব নিয়ে হাজির চক্র 2। রবিবার চ্যানেল আইতে চক্র 2-এর সাফল্য উদযাপনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে নির্মাতা, কলাকুশলীরা উপস্থিত থেকে শুটিং অভিজ্ঞতা ও মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়ার নানা বিষয় শেয়ার করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিসিবিতে গত 16 বছরের দুর্নীতি তদন্ত করবে সরকার। জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, আর্থিক দুর্নীতি, নিয়োগ জালিয়াতি এবং জাতীয় নির্বাচনে বোর্ডের স্থাপনা অবৈধভাবে ব্যবহারের অভিযোগ তদন্তে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। একই সঙ্গে অভিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত সম্পদের হিসাব নিতে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতা চেয়েছেন আমিনুল হক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অর্থ কিংবা জনবল, তারা বিগত সময়ে যে ভোটের অধিকার হরণের জন্য একটি গ্রুপকে সহযোগিতার মাধ্যমে তারা অপকর্মগুলো করেছে। যারা এই অপকর্মের সাথে জড়িত ছিলেন সেই সকল কর্মকর্তা কিংবা কর্মচারী, তাদের বিরুদ্ধে আমরা তদন্তপূর্বক এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আমাদের সর্বশেষ ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারী ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার কিছু ইস্যু আমার সামনে পরিলক্ষিত হয়েছে। আমি আশা করব আমাদের যে দুদকের যিনি মহাপরিচালক রয়েছেন তার কাছে আহ্বান করব এই বিষয়ে কোনো তদন্ত কোনো কিছু থাকলে তিনি যাতে আমাদেরকে অবগত করেন এবং এগুলো যাতে জাতির সামনে উপস্থাপিত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশে ফিরেই অফিস করেন বিসিবিতে। গত 16 ফেব্রুয়ারি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দেশ ছেড়েছিলেন বিসিবি সভাপতি। অস্ট্রেলিয়ার মেলবোর্নে পরিবারের সঙ্গে ঈদ পালন করেন তিনি। এসিসির মিটিংয়ে যোগ দিয়ে অস্ট্রেলিয়া থেকে জাপান হয়ে রবিবার মধ্যরাতে দেশে ফেরেন বুলবুল। দুপুরে হাজির হন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এরপর জাতীয় দলের ফিটনেস ক্যাম্পে উপস্থিত হয়ে দেখেছেন ক্রিকেটারদের অনুশীলন, কথা বলেছেন প্রধান কোচ ফিল সিমন্স ও ক্রিকেটারদের সঙ্গে। জাতীয় ক্রীড়া পরিষদের কাছে বুলবুলের বোর্ডের নির্বাচন প্রক্রিয়া নিয়ে অভিযোগ করেন ক্লাব, জেলা ও বিভাগের সংগঠকেরা। দেশের বাইরে থেকেই তার নির্দেশে এনএসসির হস্তক্ষেপের বিষয়ে প্রশ্ন তুলে প্রেস রিলিজ দেয় বিসিবি। সরকারের সাথে সম্পর্কের অবনতির জেরে তার দেশে ফেরা নিয়ে প্রশ্ন ওঠে। তবে 1 মাসেরও বেশি সময় পর দেশে ফিরে আপাতত সমালোচকদের মুখ বন্ধ করেছেন বুলবুল। সংবাদ শেষ করব, যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। সংবিধান সংস্কার পরিষদ ও জুলাই সনদ নিয়ে নোটিশ বিরোধী দলীয় নেতার, ত্রুটিপূর্ণ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার আলোচনার সিদ্ধান্ত ডেপুটি স্পিকারের।
হামরোগে শিশু মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রীর উদ্বেগ, স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শন জোরদারের নির্দেশ, বিদ্যুৎ সহ কয়েক মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন। জ্বালানি সংকট ও নৈরাজ্য চলছে, তেল না পেয়ে নড়াইলে ট্রাক চাপায় পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগ, ট্রাক চালক গ্রেপ্তার। ডিজিএফআই এর সাবেক ডিজি মামুন খালেদ আর ১/১১ কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে ৭ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশি সহ ২২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু, ১২ জনই সুনামগঞ্জের, পরিবারগুলোতে শোকের মাতম, মানব পাচারকারীদের শাস্তির আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। শুভরাত্রি।